বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আমরা ভালো আছি। শুনে খুব ভালো লাগলো যে তোমরা সবাই ভালো আছো। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যেখানে অসংখ্য মানুষ প্রতিদিনই অসুস্থ হচ্ছে, তা এর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এর জন্য আবারও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সবগুলো কি তোমরা সবগুলো করেছিলা? গত বৃহস্পতিবারে কি পড়িয়েছিলাম বলো তো? কি কেউ বলতে পারবে না? গত বৃহস্পতিবারে সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছিল না, তারপরে ক্লাস হচ্ছিল। আমি কোন সাবজেক্টের টিচার? বলো। পাঁচ প্রকারের মিনিং, সংজ্ঞা আর উদাহরণ পড়িয়েছেন স্যার। কি পড়িয়েছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো সংজ্ঞার মিনিং, সংজ্ঞা আর উদাহরণ পড়িয়েছিলেন। ফারহান, আজকে এখন হচ্ছে বাংলা দ্বিতীয় ক্লাস, তুমি ইংরেজি নিয়ে কথা বললে হবে। আমি তোমাদেরকে ইংরেজি পড়িয়েছিলাম না বাংলা পড়িয়েছিলাম বলো তো? বাংলা। স্যার আমি বলি, তাহলে পড়িয়েছিলেন। যেহেতু তোমাদের বাংলা ধ্বনি কাকে বলে, বাক্য কাকে বলে, ধ্বনি কত প্রকার, ভাষার উপাদান কি কি? দেখো, ভাষার উপাদান আর ভাষার উপবৈচিত্র্য পড়িয়েছিলাম এবং উপভাষা আর প্রমিত ভাষা পড়িয়েছিলাম। আমি বলেছিলাম যে উপভাষাকে আঞ্চলিক ভাষা বলা হয়। উপভাষাকে কি ভাষা বলা হয়? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা বলা হয়। কিন্তু পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। উপভাষাকে যে আঞ্চলিক ভাষা বলা হয়, এটা প্রায় পরীক্ষাতে আসে এবং এটা হচ্ছে কি একটা অঞ্চল ভিত্তিক, একটা অঞ্চলকে ভিত্তি করে এই ভাষাগুলো কি হয়, প্রচলন হয়। আমাদের দেখো, আমরা সেদিনকে একটা উদাহরণ দিয়েছিলাম যে রাজশাহীতে, বিশেষ করে আমাদের এলাকায়, মানে আমাদের বাড়ির আশেপাশে গ্রামের কথা বলছি, ওখানে ছেলেকে বেটা বলে। ছেলেকে কি বলে? বেটা। এটা তো বাংলা হচ্ছে বেটা, বুঝতে পেরেছো? এখন এটা কাকে বলে? ছেলেকে বলে। কিন্তু এই জিনিসটা দেখো, খুলনা দর্শকে কি বলছে? ছাওয়াল। ছেলেকে কি বলছে? ছাওয়াল। এটা কি খুলনা দর্শক। এটাকে যদি নোয়াখালী করে, নোয়াখালী কি বলছে? বলছে ভূত। কিন্তু মেয়ে ছিল কি? এই যে ছেলে, এখানেও এটা ছেলে, এটাও ছেলে, আবার এটাও ছেলে। কিন্তু দেখো যে আমরা অঞ্চল ভিত্তিক বা অঞ্চল ভেদে যে কথাগুলোকে আলাদা আলাদা করছি, সেটাই হচ্ছে উপভাষা। এই যে এগুলো আমরা বলছি ছাওয়াল, বেটা, তারপরে ভূত, এগুলো হচ্ছে কি উপভাষা। ঠিক আছে? আমার লেখা কি তোমরা বুঝতে পারছো? স্যার। ইয়েস স্যার। জি স্যার। এটা দ্বারা কি এটা হচ্ছে প্রমিত ভাষা। অর্থাৎ হচ্ছে আমরা যে ভাষাগুলো বলছি, আমরা যদি ভূত বলি, ভূত, তাহলে কি সবাই বুঝবে? না স্যার। নো স্যার। ভূত বলে এটা সবাই বুঝবে? হ্যাঁ, বুঝবে কিছু শিক্ষিত জনগোষ্ঠী। আমি এর আগেও বলছিলাম যে একটা গরিব কৃষকের ছেলে কোথায় বিদেশে পড়তে গেছে, সে ইংরেজিতে টপ করতে করতে সে বাংলা ভুলে গেছে। অনেক বছর তার বাংলাদেশে আসা হয় না এবং সে বাংলাদেশে না আসার কারণে সে বাংলা কথাগুলো ভুলে গেছে। যখন বাংলা কথাগুলো ভুলে
যখন সে এই বিদেশ থেকে কিসে দেশে ফিরেছে বা বাড়িতে এসেছে, বাড়িতে এসে সে অনেক তৃষ্ণার্ত, অনেক, মানে তার বুকটা ফেটে যাচ্ছে এক গ্লাস পানি খাওয়ার জন্য। তো এই যে ওর মায়ের সাথে কথা, তো ওর মাকে যেগুলো বলছে ওর মা কিছুই বুঝে না, বুঝতে পেরেছো? ওর মাকে বলছে, মাদার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বলো তো মাদার মানে কি? মা। আর গিভ মানে কি? দেওয়া। মি মানে আমাকে। এক গ্লাস অফ ওয়াটার মানে কি? এক গ্লাস পানি দাও আমাকে। আমাকে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ওর মা তো কিছুই বুঝে না, ওর মার কাছে এত যাচ্ছে, শেষ পর্যন্ত ছেলেটা মারা গেল। শেষ পর্যন্ত ছেলেটা মারা গেল। এটা একটা গল্প, কিন্তু সত্যি সত্যি কিনা আমি জানি না। যখন ছেলেটা মারা গেল, তখন পাড়া প্রতিবেশী এসে বলছে যে ছেলেটা মারা গেল কিভাবে? সুস্থ সবল একটা ছেলে, দেখেও সুন্দর লাগছে, আর আসলো যেমন বিদেশ থেকে, এসে মারা গেল। তখন ওর মা কি বলছে যে আমার ছেলেটা আমাকে কিছু বলে না, মা বলেও ডাকে না, শুধু আমাকে বলছে মাদার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মাদার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা বলছে। তো তখন যারা শিক্ষিত ছিল তারা তো বলছে যে এটাই মানে তো তোমাকে মা বলে ডাকছে। মাদার মানে কি? মা। তো মা তোমাকে একটা মা বলে ডাকছে, আবার হচ্ছে তোমার কাছে এক গ্লাস পানি খেতে চেয়েছিল সে, তো তুমি তো তাকে দাওনি। তো এখন বলো ওই মায়ের কেমন আফসোস হবে, হবে না? যদি সে জানতো তাহলে এই ছেলেটা হয়তো বা চোখের সামনে ছটফট করে মারা যেত না, তাই তো নাকি? তো তেমনি ভাবে এই ছেলের উপভাষাটা হচ্ছে ভুল, বুঝতে পেরেছো? ছেলের উপভাষা হচ্ছে ভুল। আর এর যে লিখিত রূপ আমরা যেন সবাই বুঝতে পারি, কারো কাছে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বা কেউ যেন বুঝা থেকে দূরে না থাকতে পারে, তার জন্য এর লিখিত রূপ হয়েছে ছেলে। আর এটাই হচ্ছে প্রমিত ভাষা, বুঝতে পেরেছো? একটাই উপভাষা, একটা এই উপভাষাটা হচ্ছে কারো কোনো নিয়ম মানে না। একটা অঞ্চলকে লক্ষ্য করে বা অঞ্চলে যে জনপদ আছে বা সমাজের যে মানুষের বসবাস, এই মানুষের যে মুখের প্রচলিত ভাষা, সেটাই হচ্ছে উপভাষা। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। Yes, sir. তাহলে আমাদের যে মুখে মুখে প্রচলিত বা অঞ্চল ভিত্তিক যে ভাষা গড়ে উঠেছে সেটাকে আমরা বলছি উপভাষা। আর যখন হচ্ছে এই উপভাষাটার লিখিত রূপটাই হচ্ছে প্রমিত ভাষা, বুঝতে পেরেছো? আমি হচ্ছে ছোট্ট একটা গল্প বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি নীলফামারী জেলার জলঢাকা থানাতে, নীলফামারী জেলার জলঢাকা থানায় আমি চাকরি করতাম আগে, বুঝতে পেরেছো? তো ওখানে আমরা ধানের গাছ লাগানো বলি না, ধানের চারা লাগানো বলি। তোমরা যারা গ্রামে বাসা তারা বুঝতে পারবা, ধান গাছ লাগানো বা হচ্ছে দেখো, ধান গাছ লাগানো বা হচ্ছে কি কুয়াকাটা, এই সরি, এটা আমরা বলি কি, রাজশাহীর লোকজন বলি যে ধান গাছ লাগানো, আর ওরা বলে কুয়াকাটা। কুয়াকাটা। কুয়াকাটা, এই ধান গাছ লাগানোকে ওরা বলে কুয়াকাটা, বুঝতে পেরেছো? এখন আমার সামনে যদি কেউ বলে যে এই কুয়াকাটা যাবো, কুয়াকাটা যাবো, এটা আমরা বুঝতে পারবো? বলে দাও, আমাদের বোঝা সম্ভব? আমাদের বোঝা সম্ভব না। আমরা জানি হচ্ছে ধান গাছ লাগানো বা ধানের চারা লাগানো, এটাকে আমরা বুঝে থাকি। তাহলে আগে আঞ্চলিক ভাষাগুলো বুঝতে হবে, আর এই আঞ্চলিক ভাষার যে একেবারে প্রমাণিত বা লিখিত রূপ, সেটা আমাদের প্রমিত ভাষা দিয়ে লিখিত থাকে। তাহলে তোমরা কি প্রমিত ভাষা আর লিখিত ভাষা বুঝতে পেরেছো? Yes, sir. ইয়েস স্যার।
আজকে তোমাদের একটা বিশেষ অবগতির জন্য জানাচ্ছি, আজকে তোমাদের আবার নতুন শীট এবং শিডিউল দেওয়া হচ্ছে। তোমরা দয়া করে স্কুলে এসে তোমরা অথবা তোমাদের বাবাদেরকে বলবা ওনারা যেন দয়া করে এসে শীট গুলো নিয়ে যায়। বুঝতে পেরেছো? এই সপ্তাহে নতুন শীট, যেমন আজকে আমি ক্লাস নিচ্ছি ওখানে ওই শীটে আছে, তোমরা যেমন বুঝতে পারছো কিনা, তবে আমি যেগুলো লিখে দিব তোমরা অবশ্যই সেগুলো লিখে নিবা, ঠিক আছে? দেখো এরপরে আছে 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর। আরেকটা বিশেষ অবগতির জন্য বলছি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন বই দেওয়া হচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে বইগুলো কালেক্ট করার চেষ্টা করো। নতুন বই আমাদের চলে এসেছে, তোমরা এসে স্কুলে এসে তোমাদের যে যার মতন করে বা একটা নিয়মের মধ্যে তোমরা এসে বইটাকে নিয়ে যাও, ঠিক আছে? যে যার মতন করে না, একটা নিয়মের মধ্যে আসবা, স্যারের সাথে অবশ্যই কথা বলতে আসবে। দেখো কথ্য ভাষা, কথ্য, আমরা উপভাষা পড়লাম, এখন দেখো কথ্য ভাষা। বুঝতে পেরেছো? আমরা দেখো কি বলি, অনেক সময় অনেক বক্তব্য দিই না, তুমি বই দেখো তাহলে বুঝতে পারবা। বলছে শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি তখন ভাষা ব্যবহারের সচেতনতা দেখা যায়। কেন সচেতনতা দেখা যায় কেন বলে তো? ওখানে কি শুধু রাজশাহীর লোক একটা অনুষ্ঠানে থাকে? যখন একটা কমিউনিটি সেন্টার কিংবা হচ্ছে একটা বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে জেলা পরিষদ বিদ্যালয়ে, তখন কি ওখানে শুধুমাত্র রাজশাহীর লোক থাকবে? না, ওখানে রাজশাহীর লোক থাকতে পারে, তারপরে হচ্ছে জলপাই থাকতে পারে, সিরাজগঞ্জ থাকতে পারে, চাপাইয়ে থাকতে পারে, তারপরে বগুড়া থাকতে পারে, রংপুরে থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গার মানুষ ওখানে একত্রিতভাবে অনুষ্ঠান শুনতে পারে। কিন্তু যখন আমি আমার মতন করে রাজশাহী বক্তব্য দিচ্ছি, তখন কি ওই নোয়াখালীর লোকটা যে নোয়াখালী ভাষাতে কথা বলে অভ্যস্ত, ও কি বুঝতে পারবে? আমি তো আরেকটু আগে বললাম, ছেলেকে আমরা বেটা বলি, বেটা, তোমার বেটা এটা খেয়ে নিয়েছে, তোমার বেটা এই কাজটা করেছে, তোমার বেটা স্কুলে যায়নি, তোমার বেটা পড়তে বসেনি, আমরা এইভাবে বলি। কাকে বলি? বাবাকে বা মাকে বলি, তাই না? কিন্তু নোয়াখালীরা কি বলে যে আপনার ভূত স্কুলে যায়নি, এভাবে তো বলে, কারণ ওরা ছেলেকে ভূত বলে। এখন দেখো এই ভূত আর বেটা যদি আমরা ব্যবহার করি আর বাকি অন্যান্য জেলার যে মানুষগুলো আছে ওরা কিচ্ছু বুঝবে না। তার জন্য আমাদেরকে কি করতে হয়, একেবারে বইয়ের যে লিখিত একটা রূপ, এই লিখিত রূপ তখন আমাদেরকে এই বক্তব্যে উপস্থাপন করতে হয়। তাই বিশেষ পরিবেশ যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কথ্য ভাষা বলা হয়। কি বলা হচ্ছে? একটা বিশেষ অনুষ্ঠানে যখন তুমি কোনো কিছু বক্তব্য দিচ্ছ বা উপস্থাপন করছো, আর এই বক্তব্য এবং হচ্ছে এই উপস্থাপনের বাইরে পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে কথ্য ভাষা বলে। অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতার এই ভাষা ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? ভাষাটা কখন বলছি? আমরা যখন বন্ধু অর্থাৎ এই অনুষ্ঠান কিংবা হচ্ছে কোথাও বক্তব্য উপস্থাপন করছো, এখানে তোমার কথ্য ভাষাটা ব্যবহার হয় না। বুঝতে পেরেছো? Yes sir. কথ্য ভাষাটা কথ্য ভাষাটা ব্যবহার হচ্ছে যখন আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে মিশছি, তাই না? বা আমাদের এলাকার মানুষজনের সাথে যেভাবে কথা বলছি সেটা আমাদের কথ্য ভাষা হিসেবে গণ্য হচ্ছে। তারপরে দেখো ব্যক্তিগত ভাষা। ব্যক্তিগত ভাষা এটা সম্পূর্ণ ব্যক্তির নিজের উপরে নির্ভর করে, নিজের উপরে। দেখো আমাদেরকে বলা হয়েছে কি যে বড়দেরকে সম্মান করতে হবে আর ছোটদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে, বলছে না? Yes sir. Yes sir. বলেও পড়েছে এটা যে বড়দেরকে
সম্মান করতে হবে এবং বড়রা যে কথাগুলো বলবে সেই কথাগুলো আমাদেরকে মানতে করতে হবে। আর কি করতে হবে? ছোটদেরকে স্নেহ করতে হবে। দেখো আমরা যারা বড়, আমি শুধু বলছি না, আমরা যারা বড় তারা কি করি? ছোটদের নাম ধরে ডাকি, বলি না যে গরিব এদিকে এসো, এই গরিব এদিকে এসো, এভাবে বলি তো নাকি? Yes, sir. Yes, Yes, sir. বলে নাকি বলে না? বলে। এখন দেখো আমার কথা বলছি, আমি আমার ছোটদেরকে দাদা বলি, ছোটদেরকে কি বলি? দাদা বলি। তাহলে যেগুলো আমাদের দাদা, অ্যাকচুয়ালি যেগুলো আমাদের দাদা অর্থাৎ বড়, তাদেরকে কি বলি? তাদেরকেও দাদা বলি। কি বলছি? ছোট যাদের নাম ধরে ডাকতে হবে তাদেরকে আমি দাদা বলি, আবার যেগুলো দাদা অ্যাকচুয়াল অর্থাৎ বড় তাদেরকেও আমি দাদা বলি। আর যেগুলো আমাদের ইমিডিয়েট বড় বা হচ্ছে দাদাদের ছোট বা বাপের বয়সের ছোট, এগুলোকে আমরা কি বলি দেখো? ভাই বলি। দাদা আর ভাই একই তো নাকি? Yes, sir. চাপাইয়ের কথা বলছি, আমাদের রাজশাহী থেকে চাপাই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে হয়তো বা তোমরা যারা যাদের বাসা চাপাই, সরাসরি যেদিন স্কুলে আসবা সেদিন তোমাদের সাথে পরিচয় হওয়া হবে। দেখো চাপাই যেগুলো বড় ভাইকে অর্থাৎ হচ্ছে আমার আপুর বড় ভাইকেও ওরা দাদা বলে। দাদাকে কি দেখো, এটা আমার বাপের বাবা, বাপের বাবাকে ওরা দাদা বলে, আবার হচ্ছে যেটা আপুর বড় ভাই সেটাকেও দাদা বলে। অর্থাৎ ওদের ভাষাটাই হচ্ছে দাদা, ওরা ভাই খুব কম বলে। বুঝতে পেরেছো? এই যে ওদের যে ভাষাটা সেটাই হচ্ছে ওদের ব্যক্তিগত। আমি যে আমার কথাটা বললাম যে আমি ছোটদেরকে দাদা বলি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত। একই ভাষা সম্প্রদায়ের মধ্যে, অর্থাৎ আমরা যে বাঙালি, এই বাঙালি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে বাস করলে ও সবার ভাষা অভিন্ন হয় না। বুঝতে পেরেছো? সবার ভাষা কি একই হয়? সবার ভাষা একই হবে না, সম্ভাবনা। ব্যক্তি এর নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাই হলো ব্যক্তিগত ভাষা। ব্যক্তি এই নিজস্ব পরিচয় যে ভাষা রূপের মাধ্যমে প্রকাশ পায় তাই হলো ব্যক্তিগত ভাষা। ধ্বনির উচ্চারণ, শব্দ নির্বাচন ও তা ব্যবহার বা এবং বাক্য গঠনের স্বাতন্ত্র্যের মাধ্যমে ব্যক্তিগত ভাষা তৈরি হয়। মৌখিক ও লিখিত উভয় ভাষা রূপে ব্যক্তি ভাষা হয়। বুঝতে পেরেছো? মহান সাহিত্যিকরা প্রত্যেকে নিজস্ব ভাষারূপ সৃষ্টি করেন। রচনা পড়লেই আমরা বুঝি কোনটি কার রচনা, যেমন রবীন্দ্রনাথের রচনা, নজরুলের রচনা। বুঝতে পেরেছো? এক একজন এক এক ভাবে তাদের সাহিত্য বা উপন্যাস বা গান রচনা করেছে। এখন যেমন আমরা সনে তোমরা আরেকটু বড় হলে বুঝতে পারবা সনের কি। সনের একটা হচ্ছে গ্রন্থের নাম, আর এটা হচ্ছে লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখন দেখো এই সনেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, সনেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই পাশে লিখতে লিখে 14টা অক্ষর লাগবে। এই ক থেকে তাহলে ক খ গ ঘ ঙ চ ছ ড ঢ উ চ ছ বর্গীয় ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ড ঢ। তাহলে আমরা আচ্ছা এখান থেকে 14টা, বুঝতে পেরেছো? এইভাবে 14টা কি থাকবে? অক্ষর থাকতে হবে। আর এই পাশে 14টা লাইন, এই পাশে হচ্ছে কি লাইন, আর এই পাশে হচ্ছে অক্ষর। আর এই যে লেখা এটাই হচ্ছে সনেট। এখন এটা লিখতে লিখে মাইকেল মধুসূদন দত্ত দেখো পদপক্তি খাটিয়েছে এবং লিখেছে। এখন এর ভাষা যে ব্যবহার, এটা মাইকেল মধুসূদন দত্ত সবচেয়ে বেশি ভালো বোঝে। কারণ হচ্ছে ওনার ভাষাগুলো কি ছিল? খুব ক্রিটিক্যাল ছিল। বুঝতে পেরেছো? স্যার আমি এটা বুঝতে পারলাম না। কোনটা বলো? স্যার এই যে ক থেকে এটা হচ্ছে একটা গ্রন্থ, বুঝতে পেরেছো? বা হচ্ছে কবিতা লিখে সনেটের প্রবর্তক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তোমরা এটা এখনো বুঝতে পারবে না, এটা আমি আগেই বললাম যে এটার সাথে তোমরা পরিচিত না।
বুঝতে পেরেছো? কিন্তু সনেটের যে ইয়ারটা ছিল, এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এদিকে 14টা হবে অক্ষর, অর্থাৎ হচ্ছে যেমন ধরো যে আমিতে কয়টা আছে? 2টা আছে না? এখানে কয়টা আছে? 2টা। Yes, sir. আমি স্কুলে যাব, স্কুলে এইভাবে এখানে 14টা অক্ষর হবে আর এইরকম করে 14টা লাইন হবে। বুঝতে পেরেছো? এটাকে বলছে। Yes, sir. এটা তোমাদের বোঝার দরকার অত বেশি নাই, কারণ এটা তোমরা যখন বড় হবা তখন এটার সাথে তোমরা পরিচিত হবে। এখনই তোমরা এটার সাথে এখনো পরিচিত হয়েছে কিনা আমি জানি না, যার কারণে তোমরা বুঝতে পারছো না। কিন্তু দেখো, আমরা যখন এক একজনের পড়া পড়ি তখন দেখবা যে এক এক রকম লাগছে। রবীন্দ্রনাথের পড়া যখন দেখবা তখন যেমন হচ্ছে রবীন্দ্রনাথের গোরা উপন্যাস, যদিও তোমরা ছোট এসব উদাহরণগুলো আমার বড় হয়ে যাচ্ছে, তারপরে উদাহরণটা দিচ্ছি। গোরা উপন্যাস যদি তুমি পড়ো দেখবা যে অনেক লাইন তুমি বুঝতেই পারছো না। বুঝতে পেরেছো? অনেক লাইন তুমি বুঝতেই পারছো না। কিন্তু কাজী নজরুলের যদি মৃত্যুকথা পড়ো, মৃত্যুকথা এটা কার? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম, আর এটা কার? রবীন্দ্রনাথ। তাহলে এই আমি কি বললাম, গোড়া উপন্যাস যদি তুমি পড়ো তাহলে অনেক লাইন তুমি বুঝবে না। আর আমি বললাম যে মৃত্যুকথা যদি তুমি পড়ো দেখবা যে অনেকটাই তোমরা বুঝতে পারছো। তাহলে কিসের জন্য বুঝতে পারছো? কারণ কাজী নজরুলের অধিকাংশ লেখাই হচ্ছে একেবারে সহজ, সরল এবং সাবলীল ভাষায়। বুঝতে পেরেছো? এটা মানুষের কাছে খুব তাড়াতাড়ি বোধগম্য হবে। কিন্তু রবীন্দ্রনাথের লেখা অনেকটাই এত সহজ না, যেটা আমাদেরকে চর্চার মাধ্যমে অনুশীলন করতে হবে। আমি কি বলেছি? এবার বুঝতে পেরেছো? Okay, sir. সামাজিক ভাষা। এখন কি আছে? সামাজিক ভাষা আছে আর পেশাগত ভাষা। সামাজিক ভাষা কোনটা? বলতো আমরা যে সমাজে বসবাস করি ওখানে তো একটা ভাষা থাকে, তাই না? আমরা যখন গ্রামে বাস করি তখন কি একটা ভাষা প্রচলন করে না? এগুলো হচ্ছে সামাজিক ভাষা। আর পেশাগত ভাষা হচ্ছে চাকরি-বাকরির ক্ষেত্রে যে ভাষাগুলো, চাকরি আর হচ্ছে মানে নিজের কাজকর্মের ক্ষেত্রে যখন একটা অফিসে অনেকগুলো মানুষ কাজ করছে তখন ওখানে কি হয়? অনেক জায়গার মানুষ থাকে না? থাকে কি না? অবশ্যই। Yes, sir. আর অনেক জায়গার মানুষ যখন একত্রে থাকে তখন ওই যে আমি রাজশাহীর আমি বেটা বলছি, নোয়াখালীর দুধ বলছে, এই যে এইসব ভাষা সংমিশ্রণে যখন আরেকটা ভাষা তৈরি হয় তখন এটাকে পেশাগত ভাষা হিসেবে চিহ্নিত করা হয়। তারপর কি বলা হচ্ছে? সমাজের কোন বিশেষ পেশার মানুষের ভাব বৈচিত্র্য হলো পেশাগত ভাষা, যেমন ডাক্তার চিকিৎসকদের ভাষা, আইনজীবীদের ভাষা, প্রকৌশলীদের ভাষা, রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রিদের ভাষা। বুঝতে পেরেছো? এক একজনের এক এক রকম। Yes, sir. এখন দেখো, আমাদের যেটা মূল তোমাদের পরীক্ষাতে বেশি আসে সেটা হচ্ছে ভাষার আমরা কয়টা প্রকার লিখেছিলাম? প্রথমে 2টা, তাই না? একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে কি? লিখিত ভাষা, তাই না? লিখিত ভাষা। Yes, sir. ভাষার যে 2টা রূপ পেয়েছিলাম, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা ছিল কি? লিখিত ভাষা পেয়েছিলাম। এখন দেখো, ভাষা প্রধানত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা। হ্যাঁ, বুঝতে পেরেছো? যেটা আমরা আলোচনা করলাম প্রমিত ভাষা, সাধু ভাষাকে আমরা প্রমিত ভাষাও বলতে পারি। বুঝতে পেরেছো? কারণ সাধু ভাষা নির্দিষ্ট ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে এবং গুরুগম্ভীর। এবং কি বলা হচ্ছে? সাধু ভাষাকে বলা হচ্ছে এর সর্বনাম ও ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহার করা হয়। কি কি বললাম? সাধু ভাষা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম মেনে চলে
সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর। আবার এটা হচ্ছে একটা প্রাচীন ভাষা, সাধু ভাষাকে প্রাচীন ভাষাও বলা হয়। আবার হচ্ছে কি সাধু ভাষার পরিবর্তন হয় না, বুঝতে পেরেছো? আবার ইয়েস স্যার। আরো কি কি বললাম? ইয়েস স্যার। Yes, sir. পরিবর্তন হয় না এবং ক্রিয়াপদ ও সর্বনাম পদগুলো পূর্ণ রূপে ব্যবহার করা হয়। আমরা পদ কি পড়েছি বলো তো? ইয়েস স্যার। পদ কতজন পড়েছো বলো তো দেখি, কতজন হাত তোলো তো, কতজন পড়েছো পদ? অনেকজনই পড়েছো তোমরা। এখন দেখো আমরা যখন পদ পড়েছি তখন হচ্ছে পদ আমরা জানতাম 5 প্রকার নাকি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমি কিন্তু একটা থেকে আরেকটা যাচ্ছি তোমাদের শুধুমাত্র বোঝানোর জন্য। তাহলে আমরা জানি পৃথিবীতে যত কিছু নাম আছে, মানুষ থেকে শুরু করে পৃথিবীর যা কিছু নাম আছে সবগুলো হচ্ছে বিশেষ্য পদ, তাই না? তাহলে বিশেষণ ইয়েস স্যার। বিশেষণ বিশেষণ হচ্ছে যেগুলো দোষ গুণ অর্থাৎ কার কার বলো তো? বিশেষ্য ও সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ যেগুলো বিচার করা হয় সেগুলো হচ্ছে বিশেষণ। যেমন আমরা বলি না রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে, তাহলে এবার বিশেষণ কোনটা বলো তো? ভালো। ভালো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেক ভালো করে পড়েছো। দেখো তাহলে এই যে ভালো এটাকে আমরা বিশেষণ বলছি, আর সর্বনাম যখন আমরা রহিমের পরিবর্তে সে ব্যবহার করব, সে যিনি তিনি সেটা হচ্ছে সর্বনাম। আর হচ্ছে বললাম তো যে কোনো কিছু নাম সেটা হচ্ছে বিশেষ্য, বুঝতে পেরেছো? তাহলে আরেকটা কি থাকে? সর্বনাম হলো আর অব্যয় আর ক্রিয়া। অব্যয় হচ্ছে যে পদগুলোর কোনো ব্যয় হয় না এবং ও আর এগুলোকে অব্যয় পদ বলা হয়। আর ক্রিয়া হচ্ছে পৃথিবীর যত কিছু কাজ আছে, খাওয়া যাওয়া, ঘুমানো, দৌড়া, তারপরে চলা, লেখা, পড়া, যত রকমের কাজ আছে সবগুলোই হচ্ছে ক্রিয়া। তবে ক্রিয়াকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ওগুলো আমরা পরে পড়ব। দেখো আমি কি বলছিলাম, তাহলে সাধু ভাষায় সর্বনাম পদ অর্থাৎ সে, তিনি, যিনি এগুলো পূর্ণরূপ ব্যবহার হয়। আর হচ্ছে ক্রিয়াপদ যেমন হচ্ছে করিয়াছিলাম, গিয়াছিলাম, খাইয়াছিলাম এগুলো পূর্ণরূপ ব্যবহার হয়। তাহলে চলিত ভাষাটা কি হচ্ছে? যে ভাষাটা সর্বদা পরিবর্তনশীল। কোনটা? চলিত ভাষা। যে ভাষাটা সর্বদা পরিবর্তনশীল এবং হচ্ছে কি ব্যক্তিগতভাবে অনেক ভাষা জন্ম হয় কিংবা হচ্ছে সামাজিক ভাবেও জন্ম হয়, কিংবা এই ভাষাটা ব্যাকরণের বিদ্যুৎ চলে গেছিল। দেখো যে ভাষাটা হচ্ছে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে না সেটাকে আমরা কি বলছি? চলিত ভাষা বলছি। শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে যে ভাষাটা হচ্ছে সর্বদা পরিবর্তনশীল, তারপরে হচ্ছে কি সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, সেইগুলোকে আমরা চলিত ভাষা বলি বা চলিত ভাষা হিসেবে চিহ্নিত করি। বুঝতে পেরেছো? এখন ইয়েস স্যার। দেখবা যে 7 পৃষ্ঠা তোমাদের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে 7 পৃষ্ঠাতে দেখবা সাধু আর হচ্ছে চলিত ভাষা আছে, সাধু ও চলিত আছে। তোমাদের বই বাইরে দেখো তো আছে কিনা? Yes, sir. আছে। ইয়েস স্যার আছে। এই সাধু আর এই চলিত ভাষাটাকে আমি আবারও সামনে ক্লাসে রিভিউ করব, কিন্তু তোমরা ততক্ষণে কি করবা? এই সাধু আর চলিত ভাষা থেকে অবশ্যই ভালো করে পড়বা। ওই জায়গাটা খুব ভালো করে পড়বা, কারণ হচ্ছে কত সালে
সাধু ভাষা জন্ম হয়েছে, চলিত ভাষা জন্ম হয়েছে, এবং সাধু ভাষার জনককে এগুলো অঙ্কনে দেওয়া আছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়। বুঝতে পেরেছ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তো তারপরে বলা হচ্ছে সাধু রীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে, আর চলিত ভাষার জন্ম হয়েছে 1914। সাধু ভাষার জন্ম কথা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে, আর চলিত ভাষা 1914। এই যে এগুলো থেকে 10টা এসকিউ। কয়টা বলছি? 10টা এসকিউ। 10টা। 10টা এসকিউ। 10টা এসকিউ দেখাবে, ঠিক আছে? এখন বলো যে আমি যে পড়াগুলো পড়ালাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে? একেবারে উপভাষা থেকে বলো। উপভাষা, প্রমিত ভাষা, তারপরে কথ্য ভাষা, ব্যক্তিগত ভাষা, ব্যক্তিগত ভাষা। হ্যাঁ, স্যার আমি না হোয়াটসঅ্যাপে অনেক এইচডব্লিউ পাঠিয়েছি, কিন্তু আপনি চেক করেননি আমারগুলা। বাবা সরি, তাহলে আমরা তো অনেক চেক করছি, তারপরেও যদি তোমাদের দু একটা কমেন্ট না করা থাকে তাহলে অবশ্যই আমি, তুমি যেহেতু বললা সেহেতু সামনের দিন থেকে অবশ্যই কমেন্ট করবে ইনশাআল্লাহ। আমাদেরকে তো ইন্ডিভিজুয়াল কমেন্ট করতে হয়, তো অনেক আমরা যখন দেখতে থাকি তখন একটার মধ্যে আরেকটা চলে আসে, বুঝতে পেরেছো? তখন হয়তো বা একটা এরকম মিসিং হয়, তবে একটু বলবা পুরো হোয়াটসঅ্যাপে, স্যার আমার খাতাটা একটু চেক করেন। আর একটা বিষয়, তোমাদের যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছো বা হোমওয়ার্ক দেখাচ্ছো, তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে তোমরা বিষয় লিখো না। তোমরা অবশ্যই দয়া করে বিষয়টা লিখবা। যেমন এটা হচ্ছে কি বাংলা দ্বিতীয়, অবশ্যই বাংলা দ্বিতীয় হোমওয়ার্ক এটা লিখবা। যদি এটা লিখো তাহলে আমাদের খুঁজতে তাড়াতাড়ি হয়, না হলে আমাদেরকে প্রত্যেকটা ওপেন করতে হয়, এবং প্রত্যেকটা ওপেন করলে এখানে ইংরেজি, বাংলা, তারপরে গণিত, বায়োলজি, বিজ্ঞান সবগুলো আমাদেরকে চেক করতে হয়, বুঝতে পেরেছো? আর সবগুলো চেক করতে যে আমাদের ওই যে একটার মধ্যে আরেকটা আইডি চলে আসে, কারণ দেখবা যে আমি বেশিরভাগ ইন্ডিভিজুয়াল কমেন্ট করি। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে হাতের লেখা। হাতের লেখা অবশ্যই ভালো করতে হবে। আমি যে খাতাগুলো দেখি সেই খাতাগুলোতে অনেকটাই দেখি যে হাতের লেখা ভালো না। কারণ হচ্ছে আমার হাতের লেখা কতটুকু ভালো বলছি তা সেটা বিষয় না, তোমাদের হাতের লেখা অবশ্যই ভালো করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলো? ইয়েস স্যার। নো স্যার। নো নো স্যার। স্যার। প্রশ্ন নাই? নো স্যার। তাহলে নো স্যার। আমাদেরকে আগামী ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এবং আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো